Hello students, welcome back to my YouTube channel Aroma Chemistry. আজ তোমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালিনসের পার্ট 2। কারণ ফার্স্ট ক্লাসে physical properties of haloalkanes and chemical reactions of haloalkanes এগুলো বাকি ছিল। তাই স্টার্ট করব physical properties of haloalkanes, chemical reactions, nucleophilic substitution reactions এবং এর SN1 SN2 এগুলোর মেকানিজম, factors affecting the SN1 and SN2 reactions, SN1 এবং SN2 বিক্রিয়া নিয়ন্ত্রণকারী প্রভাবসমূহ এবং SN রিঅ্যাকশনের কিছু উদাহরণ। হ্যালোঅ্যালকেনের যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তার উদাহরণগুলো আজকের ক্লাসে হবে। তো প্রথমেই শুরু করছি ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালোঅ্যালকেনস, মানে হ্যালোঅ্যালকেনের ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ। এর মধ্যে প্রথমেই পড়বে ভৌত অবস্থা, ভৌত অবস্থা ফিজিক্যাল স্টেট। এগুলো বই থেকে একটু রিডিং পড়ে নিতে হবে। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাধারণত প্রশ্ন আছে সেগুলো নিয়েই শুধু ডিসকাস করব। যেমন মিথাইল হ্যালাইডগুলো, মিথাইল ক্লোরাইড, ব্রোমাইড, ক্লোরাইড এগুলো সাধারণ উষ্ণতায় গ্যাসীয় হলেও মিথাইল আয়োডাইড তরল, এটা একটু মনে রাখতে হবে। মিথাইল আয়োডাইড, মিথাইল হ্যালাইডের মধ্যে শুধুমাত্র মিথাইল আয়োডাইড এটা হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল। বাকি দ্রাব্যতা, বর্ণ, গন্ধ এগুলো একটু রিডিং করে নিতে হবে। আমি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে শর্ট কোশ্চেন আসে। তো মিথাইল হ্যালাইডগুলোর মধ্যে মিথাইল হ্যালাইড যেমন CH3X, CH3X এর মধ্যে এই CX বন্ড, এই বন্ডটি হলো পোলার। কেন? হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার্বন অপেক্ষা, তাই এটি ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস। এই কারণে এই মিথাইল হ্যালাইডগুলোর মধ্যে দু রকমের বল ক্রিয়া করে। একটা হলো ভ্যান ওয়াল আকর্ষণ বল, ভ্যান ওয়াল আকর্ষণ বল, এবং দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল, মানে ডাইপোলার আকর্ষণ বল। এই দুটো ফ্যাক্টরের উপর হ্যালোঅ্যালকেনগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নির্ভর করে। তো দেখা যায় মিথাইল হ্যালাইডগুলোর মধ্যে মিথাইল ফ্লোরাইড, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড CH3Br এবং মিথাইল আয়োডাইড CH3I এগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এগুলোর স্ফুটনাঙ্ক মিথাইল ফ্লোরাইড থেকে মিথাইল আয়োডাইডের দিকে ক্রমশ বাড়তে থাকে, মানে বয়লিং পয়েন্টের ক্রম। তাহলে এক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান ফ্লোরিনের বেশি হওয়া সত্ত্বেও মিথাইল আয়োডাইডের স্ফুটনাঙ্কটা বেশি, কারণ এখানে ডাইপোলার মানে দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল অপেক্ষা
ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা বেশি কার্যকরী, যেহেতু মিথাইল আয়োডাইডের মলিকুলার মাস বেশি, তাই এর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বেশি। এই জন্য স্ফুটনাঙ্ক ক্রমশ মিথাইল আয়োডাইড থেকে মিথাইল ক্লোরাইড থেকে মিথাইল আয়োডাইডের দিকে ক্রমশ বাড়তে থাকে। ওকে, এখন এই সমাবয়বী হ্যালো অ্যালকেনগুলোর ক্ষেত্রে দেখা যায় যত পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায় তত এদের স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পেতে থাকে। সমাবয়বী অ্যালকিল ক্লোরাইডগুলোর মধ্যে যেমন 1,4-বিউটেন বা N-বিউটাইল ক্লোরাইড সমাবয়বী হ্যালো অ্যালকেন, সমাবয়বী হ্যালো অ্যালকেন হ্যালো, যেমন উদাহরণস্বরূপ দিচ্ছি ক্লোরো অ্যালকেন, সমাবয়বী ক্লোরো অ্যালকেন CH3 CH2 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 Cl 1,4-বিউটেন, আইসোবিউটাইল ক্লোরাইড সাধারণ নাম CH3 CH2 Cl আইসোবিউটাইল ক্লোরাইড, 2-chlorobiuten CH3 CH2 CHCl CHCl CH3 এবং টার্ট বিউটাইল ক্লোরাইড CH3 CCl। তো এই সমাবয়বী ক্লোরো অ্যালকেনগুলোর মধ্যে যত পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায় ততই স্ফুটনাঙ্ক হ্রাস পায়। মানে এদের স্ফুটনাঙ্কের ক্রম হলো এরকম, বয়লিং পয়েন্টের ক্রম। কারণটা কি না, যত পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায় N-বিউটাইল ক্লোরাইডের থেকে টার্ট বিউটাইল ক্লোরাইডের দিকে আমরা দেখছি ক্রমশ পার্শ্ব শাখার সংখ্যা, অর্থাৎ যত ব্রাঞ্চ বাড়বে তত কি হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। মানে হ্যালো অ্যালকেনগুলো বেলনাকার থেকে যখন ক্রমশ গোলকাকার হতে থাকে, এই যে বেলনাকার থেকে ক্রমশ গোলকাকার হতে থাকে, যত পার্শ্ব শাখার সংখ্যা বৃদ্ধি পায় ততই গোলকাকার হতে থাকে। অর্থাৎ এক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া ক্রমশ হ্রাস পায়, এর সঙ্গে আমাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের সম্পর্ক আছে। যত পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পাবে ততই কি হবে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান হ্রাস পায়, আকর্ষণ বলের মান হ্রাস পায়, তাই স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এটি হলো কারণ। তো এই হ্যালো অ্যালকেনগুলোর মধ্যে এই ভৌত ধর্মগুলো ইম্পর্টেন্ট। এছাড়া ঘনত্ব, স্থায়িত্ব, এগুলো গ্রাহ্যতাতে একটা পয়েন্ট করতে হবে। এগুলো অগ্নি নির্বাপক যন্ত্রে, এদের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে বলা হচ্ছে পাইরিন, এর বাণিজ্যিক নাম পাইরিন, কার্বন টেট্রাক্লোরাইড পাইরিন। এটা হলো CCl4, এটা হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহার করা, ফায়ার এক্সটিংগুইশার হিসেবে এটি ব্যবহার করা।
যন্ত্রে ব্যবহৃত। তাহলে ভৌত ধর্মের এগুলো করলেই হবে। এরপর আমরা আসবো হ্যালো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া সমূহ। হ্যালো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া সমূহ। তো হ্যালো অ্যালকেনগুলোর রাসায়নিক বিক্রিয়া 5 রকমের। তার মধ্যে আজকের ক্লাসে শুধুমাত্র নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আলোচনা করব। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সব কিছু, মানে বিক্রিয়াটি কি এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত রকমের, এগুলো আমরা আলোচনা করব। তার মানে হ্যালো অ্যালকেনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এছাড়াও আরো 4 রকমের বিক্রিয়া আছে যেগুলো পরের ক্লাসে হবে। তাহলে এদের রাসায়নিক বিক্রিয়া, হ্যালো অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিঅ্যাকশন। 1 নম্বরে হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, এখন এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণভাবে কিভাবে ঘটে না, হ্যালো অ্যালকেনের মধ্যে যে বন্ধনটা সক্রিয় সেটা হলো CX। এই বন্ধনটি সক্রিয় CX বন্ধন। X = যেখানে হ্যালোজেন, এখানে নিউক্লিওফাইল NO-, এটি হলো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি না ইলেকট্রন ঘনত্বযুক্ত বিকারক। একে সাধারণভাবে NU- দ্বারা প্রকাশ করা হয়। NU- এই কার্বন পরমাণুকে অ্যাটাক করবে এবং X বেরিয়ে যাবে। তাহলে এটা হবে NO-C, মানে নিউক্লিওফাইলের সঙ্গে কার্বন পরমাণুর একটা নতুন বন্ধন সৃষ্টি হবে এবং X- বেরিয়ে যাবে। এই X- কে বলা হয় লিভিং গ্রুপ। লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপ যত বেটার হবে তত কি হবে, বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। এখন এই হ্যালাইড আয়নগুলোর মধ্যে এদের সক্রিয়তার ক্রম M- Cl- Br- I-, অর্থাৎ I- হলো বেটার লিভিং, এটি হলো বেটার লিভিং। এবং M- হলো ব্যাড লিভিং। লিভিং গ্রুপ তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় যে পরমাণু বা গ্রুপটি অপসারিত হয় তাকে বলা হচ্ছে লিভিং গ্রুপ। এবং লিভিং গ্রুপের ক্ষেত্রে লিভিং গ্রুপ I- মানে I এর ইলেকট্রোনেগেটিভিটি কম এবং আকারে বড়, তাই X = I হলে এই CI বন্ধনের বন্ধন বিয়োজন শক্তি অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি এটা কম, তাই I- হলো, এই বন্ডটা সহজেই ভাঙে, তাই I- হচ্ছে বেটার লিভিং গ্রুপ। এখন এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 রকমের। এর শ্রেণী বিভাগ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 রকমের। একটা হচ্ছে SN2 বিক্রিয়া
মানে SN2 রিঅ্যাকশন এবং SN1 রিঅ্যাকশন। SN2 রিঅ্যাকশন এবং SN1 রিঅ্যাকশন। তোমাদের এই হায়ার সেকেন্ডারি সিলেবাসে আমরা দুই রকম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করব। এরপর হায়ার স্টাডিতে আবার SNI একটা রিঅ্যাকশন করবে, যেটা আমাদের এখানে প্রয়োজন নেই। এখানে SN2 দুয়ে SN1 রিঅ্যাকশন, SN1 এবং 3 এ SNI রিঅ্যাকশন। হায়ার সেকেন্ডারিতে আমাদের এটা নেই, তার মানে আমরা এখানে দুই রকমের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করব, SN2 এবং SN2। তো ফার্স্ট এই যে SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন। এখন এই SN2 রিঅ্যাকশন কখন ঘটবে না, যখন এই যে নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের অপসারণ একটি মাত্র ধাপে ঘটে, তখন SN2 বিক্রিয়া সংঘটিত হয়। সাধারণত প্রাইমারি অ্যালকিল হ্যালাইডগুলোর ক্ষেত্রে SN2 বিক্রিয়া ঘটে যখন নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের অপসারণ একটি মাত্র ধাপে ঘটে, তখন SN2 বিক্রিয়া সংঘটিত। তো সাধারণত বলছি মিথাইল হ্যালাইডগুলোর ক্ষেত্রে মিথাইল হ্যালাইড মানে CH3X এবং প্রাইমারি অ্যালকিল হ্যালাইড এই ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রাইমারি মিথাইল হ্যালাইড এবং প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, hydrolysis of methyl halide and primary alkyl halide in alkaline medium is held by SN2 mechanism. Okay, এখন উদাহরণে আসছি, যেমন মিথাইল ক্লোরাইড CH3Cl। উদাহরণ মিথাইল ক্লোরাইড CH3Cl প্লাস aqueous KOH or NaOH। aqueous মানে জলীয় KOH উৎপন্ন হয় CH3OH মিথাইল অ্যালকোহল প্লাস KCl। এখন এই ক্ষেত্রে ClBr I আমরা যা ইচ্ছা দিতে পারি, হ্যালাইড আয়ন। এই বিক্রিয়াটি SN2 মেকানিজমে সংঘটিত। এখন আমাদের এই ক্রিয়া কৌশলটা করতে হবে। তাহলে মিথাইল নাম হচ্ছে কি মিথাইল ক্লোরাইড, সাবস্ট্রেট, এটি হলো সাবস্ট্রেট, এটা হচ্ছে তাহলে সাবস্ট্রেট, এবং এটি হচ্ছে মেজর প্রোডাক্ট, এটি হচ্ছে মেজর প্রোডাক্টের মিথানল। এবং বিক্রিয়াগুলোতে বলেছিলাম যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের মেজর প্রোডাক্টটাই মনে রাখলে চলে, এটা হচ্ছে মেজর আর এটি হচ্ছে সাবস্ট্রেট। তাহলে aqueous KOH এটি হলো এই ক্ষেত্রে রিএজেন্ট। ওকে, এটি হচ্ছে রিএজেন্ট। এর মেকানিজম কিন্তু পরীক্ষাতে আসে, আমাদের মেকানিজমটা করতে হবে। এক্সাম্পল এন্ড এটা হচ্ছে মেকানিজম, SN2 বিক্রিয়ার মেকানিজম। ক্রিয়া কৌশল, মেকানিজম হচ্ছে ক্রিয়া কৌশল।
এখন এই ক্রিয়া কৌশল দেখানোর জন্য মিথাইল ক্লোরাইডকে ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে রিপ্রেজেন্ট করতে হবে। ফ্লাইং ওয়েজ ফর্মুলা মানে সি, মিথাইল ক্লোরাইডের সি হচ্ছে sp3 হাইব্রিডাইজড সি Cl, এবং এই তিনটে হাইড্রোজেন পরমাণু এইভাবে থাকবে। এটি হচ্ছে ফ্লাইং ওয়েজ ফর্মুলা। ফ্লাইং ওয়েজ H H H, ফ্লাইং ওয়েজ ফর্মুলা। ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে যেগুলো হচ্ছে সলিড লাইন, এই যে CH এবং CCl, এগুলো হচ্ছে মানে কাগজের তলে অবস্থিত, প্লেন অফ পেপার, these are located on plane of paper। আর প্রিজম আকৃতির যেটা ভরাট রেখা দেখতে পাচ্ছি, আর প্রিজম আকৃতির যেটা একটা ডটেড লাইন দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে কাগজের তলে অবস্থিত, কাগজের তলে অবস্থিত। এবং এই ভরাট রেখাটা হচ্ছে তলের, কাগজের তলের উপরে অবস্থিত, তলের উপরে। এবং প্রিজম আকৃতির যেটা ডটেড লাইন, সেটা হচ্ছে তলের নিচে অবস্থিত, কাগজের তলের নিচে অবস্থিত। তাহলে প্রথমে এটা বলে দেওয়া হলো, এইটা হচ্ছে ফ্লাইং ওয়েজ সংকেত। তো এই ক্ষেত্রে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল হচ্ছে যে KOH, এই বিক্রিয়ার নিউক্লিওফাইলটি হচ্ছে OH মাইনাস। নিউক্লিওফাইল হলো OH মাইনাস, এটি হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে এখানে নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের অপসারণ একই সাথে হবে। এই যে OH মাইনাস, এই নিউক্লিওফাইল এই কার্বন পরমাণুকে অ্যাটাক করবে এবং এর অপসারণ একই ধাপে। এক্ষেত্রে একটা ট্রানজিশন স্টেট পাওয়া যাবে। ট্রানজিশন স্টেটে এখানে কার্বন পরমাণু কিন্তু sp3 হাইব্রিডাইজড, এখানে যে C পরমাণু, এটা হলো sp3 হাইব্রিডাইজড, মানে sp3 সংকরায়িত। এবং এই বিক্রিয়াটি SN2 মেকানিজমে সংঘটিত। প্রথমে আমরা একটা ইন্টারমিডিয়েট স্টেট পাবো, যাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেট এটি হলো অস্থায়ী, এবং ট্রানজিশন স্টেটে দেখা যায় লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইল একই সরলরেখায় অবস্থান করে। এই যে Cl ডটেড OH, এবং এই যে তিনটে হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেন এগুলো তলের সঙ্গে এগুলো লম্ব হবে, H H। ট্রানজিশন স্টেটে কার্বন পরমাণু কিন্তু sp2 সংকরায়িত অবস্থায় থাকে, এটি হলো ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট অস্থায়ী। ট্রানজিশন স্টেট যেহেতু অস্থায়ী, এখানে OH মাইনাস যুক্ত হবে এবং Cl মাইনাসটা বেরিয়ে যাবে। তাহলে এখানে উৎপন্ন হবে আমাদের এই যে HO, এখানে অ্যাটাক করলো, C এর এই তিনটে হাইড্রোজেন এই দিকে চলে আসবে, H H H।
Cl মাইনাস প্লাস Cl মাইনাস। এই বিক্রিয়ার যেহেতু যে ধাপে ট্রানজিশন স্টেপটি গঠিত হলো এই ধাপটাই হলো রেট ডিটারমিনিং স্টেপ, এবং এই ধাপে দেখা যায় নিউক্লিওফাইল বিক্রিয়ার হার এই নিউক্লিওফাইল OH মাইনাস এবং সাবস্ট্রেট মিথাইল ক্লোরাইডের উপর নির্ভর করে। এক্ষেত্রে বিক্রিয়া হার R equal to K into সাবস্ট্রেট মিথাইল ক্লোরাইড এবং নিউক্লিওফাইল OH মাইনাস এর ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে বিক্রিয়া হার R equal to K, K হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক মানে রেট কনস্ট্যান্ট, মিথাইল ক্লোরাইড concentration of molar concentration of methyl chloride and molar concentration of hydroxyl OH minus। তাই বিক্রিয়াটি SN2 মেকানিজমে সংঘটিত। এখন এই বিক্রিয়াতে আমরা এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে যখন স্টিরিওকেমিস্ট্রি করব তখন দেখবে যে SN2 বিক্রিয়াতে তোমার প্রোডাক্ট থেকে যখন এই যে সাবস্ট্রেট উৎপন্ন হচ্ছে এই সাবস্ট্রেট পুরোপুরি দেখছি আমরা কি উল্টে গেছে, তাই না? এখানে OH এই মিথাইল গ্রুপটা এদিকে চলে এসেছে। তাহলে এখানে ইনভার্সন অফ স্টিরিওকেমিস্ট্রিতে আমরা পড়ব এই SN2 মেকানিজমে ইনভার্সন ঘটে, মানে ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। অর্থাৎ SN2 রিঅ্যাকশন, যেহেতু SN2 রিঅ্যাকশনে বিক্রিয়া হার নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট এই দুটোর গাঢ়ত্বের উপর নির্ভর করে, তাই SN2 বিক্রিয়াতে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার রিঅ্যাকশন, এই 2 অর্থে বাইমলিকুলার। ওকে, নাম্বার 2 SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশন। একইভাবে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক 1 means ইউনিমলিকুলার রিঅ্যাকশন, এই সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার রিঅ্যাকশন। অর্থাৎ এখানে বিক্রিয়ার হার শুধুমাত্র সাবস্ট্রেটের মোলার গাঢ়ত্বের উপর নির্ভর করে। SN1 বিক্রিয়ার উদাহরণ সাধারণত টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডগুলোর ক্ষেত্রে, যেমন এই যে টার বিউটাইল ক্লোরাইড CH3CCl, টার্ট বিউটাইল ক্লোরাইড। SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে প্লাস KOH, এই যে অ্যাকোয়াস KOH উৎপন্ন হবে টার বিউটাইল অ্যালকোহল CH3COH প্লাস KCl। এটা হচ্ছে টার বিউটাইল অ্যালকোহল মেকানিজম। এই বিক্রিয়াতে দেখা যায় যে বিক্রিয়াটি দুটি ধাপে ঘটে। প্রথমে যে টার বিউটাইল ক্লোরাইড CCl এবং এই তিনটে মিথাইল গ্রুপ, ঠিক একইভাবে আমরা ফ্লাইং ওয়েজ ফর্মুলাতে যদি রিপ্রেজেন্ট করি তাহলে এই CH3 ফার্স্ট স্টেপটি হলো এক্ষেত্রে রেট ডিটারমিনিং স্টেপ এবং এটা স্লো। প্রথমেই
এই যে লিভিং গ্রুপটা বেরিয়ে যায় এবং এখানে সি হলো sp3 হাইব্রিডাইজড sp3। এখানে এই যে অ্যালকিল গ্রুপগুলো আকারে বড় হওয়ার জন্য এখানে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে না। তাই প্রথম ধাপে Cl বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন গঠিত হয় এবং এক্ষেত্রে কার্বন পরমাণু কিন্তু sp2 হাইব্রিডাইজড। এক্ষেত্রে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাই এটা হচ্ছে প্লেনার CH3 CH3 CH3। এখানে কার্বন পরমাণু sp2 হাইব্রিডাইজড। এবং এটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন। সেকেন্ড স্টেপে এই যে OH মাইনাস এখানে অ্যাটাক করে, সেকেন্ড স্টেপে OH মাইনাসটা যুক্ত হয় এবং এই স্টেপটা দেখা যায় যে ফার্স্ট দ্রুত ঘটে এবং COH এই OH মাইনাস এখানে অ্যাটাক করবে, এই C এর সঙ্গে OH যুক্ত হবে এবং এই তিনটে CH3 যেমন ছিল ঠিক সেইভাবেই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইনভার্সন ঘটে। যখন আমরা স্টিরিওকেমিস্ট্রি করব দেখব SN1 মেকানিজমে রেসিমাইজেশন ঘটে। রেসিমাইজেশন পরের ক্লাসে আসবো রেসিমাইজেশন কি। CH3 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 প্লাস এখানে Cl মাইনাস, এটা হচ্ছে টার্বিউটাইল অ্যালকোহল। তাহলে এক্ষেত্রে বিক্রিয়া হার R = K শুধুমাত্র সাবস্ট্রেটের মোলার ঘনত্ব CH3 Cl। তাই বিক্রিয়াটি হচ্ছে ইউনিমলিকুলার। শুধুমাত্র এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। এক্ষেত্রে শুধুমাত্র সাবস্ট্রেটের উপর বিক্রিয়া হার নির্ভর করে। তাহলে SN1 এবং SN2 বিক্রিয়া, এক্ষেত্রে SN1 বিক্রিয়া হলো, তাহলে SN2 বিক্রিয়াতে একটা প্রশ্ন আছে যে SN2 বিক্রিয়াতে এই যে SN2 বিক্রিয়াতে সবসময় SN2 বিক্রিয়াতে নিউক্লিওফাইলের ব্যাক সাইড অ্যাটাক ঘটে কেন? ব্যাক সাইড অ্যাটাক SN2 বিক্রিয়াতে নিউক্লিওফাইলের NU মাইনাসের ব্যাক সাইড অ্যাটাক মানে ব্যাক সাইড আক্রমণ ঘটে। কেন না? ট্রানজিশন স্টেটে SN2 বিক্রিয়া একটু আগে হলো, SN2 বিক্রিয়ার যে ট্রানজিশন স্টেটে কার্বনটি sp2 সংকরায়িত অবস্থায় থাকে এবং এক্ষেত্রে আমাদের যে দেখালাম মিথাইল গ্রুপের তিনটে হাইড্রোজেন এইভাবে থাকে, কারণ এটা হচ্ছে প্লেনার sp2 H এবং এই sp2 কার্বনের যে p অরবিটাল তার যে দুটো লোব, এই দুটো লোবের সঙ্গে একটা লোবের সঙ্গে নিউক্লিওফাইলের পি কক্ষকের একটি লোবের অভিলেপন ঘটে এবং আরেকটি লোবের সঙ্গে লিভিং গ্রুপের যে পি অরবিটাল তার একটি লোবের অভিলেপন ঘটে। ডেল্টা মাইনাস লিভিং গ্রুপের ডেল্টা মাইনাস। তো এক্ষেত্রে এই যে কার্বনের যেহেতু পি অরবিটাল, এই যে ভ্যাকেন্ট পি অরবিটাল, তার দুটো লোব যেহেতু দুটো বিপরীত সাইডে থাকে, তার একটা লোবের সঙ্গে লিভিং গ্রুপের পি অরবিটালের অভিলেপন ঘটে আর একটা লোবের সঙ্গে নিউক্লিওফাইলের পি অরবিটালের অভিলেপন ঘটে। এখন যদি সম্মুখ দিকে অর্থাৎ ফ্রন্ট সাইড অ্যাটাক হতে হয়, তাহলে একটা লোবের সঙ্গে লিভিং গ্রুপ এবং নিউক্লিওফাইলের অভিলেপন ঘটতে হয়, যেটা অসম্ভব। সেই কারণে সব সময় SN2 বিক্রিয়াতে এই যে ব্যাক সাইড অ্যাটাক।
এখন আসি ফ্যাক্টরস এফেক্টিং দ্য SN1 and SN2 রিঅ্যাকশন, মানে SN1 এবং SN2 বিক্রিয়ার নিয়ন্ত্রণকারী প্রভাব সমূহ। প্রথমে আছে সাবস্ট্রেটের প্রকৃতি, সাবস্ট্রেট, নেচার অফ সাবস্ট্রেট। কোন কোন বিষয়ের উপর SN1 এবং SN2 বিক্রিয়া নির্ভর করে? এই যে ফ্যাক্টরস affecting the SN1 and SN2 reaction, and আমরা সি নেচার অফ সাবস্ট্রেট, নেচার অফ সাবস্ট্রেট। যেহেতু SN2 বিক্রিয়াতে নিউক্লিওফাইল সাবস্ট্রেটের কার্বন পরমাণুর সঙ্গে সাবস্ট্রেটের কার্বন পরমাণুতে ব্যাক সাইড অ্যাটাক ঘটে, তাই অ্যালকিল গ্রুপ সাবস্ট্রেটে অ্যালকিল গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত SN1 বিক্রিয়ার প্রবণতা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং SN2 বিক্রিয়া ঘটার সম্ভাবনা হ্রাস পাবে। তাই SN2 বিক্রিয়ার ক্রম দেখা যায় যে CH3 টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড, সেকেন্ডারি হলে CH3 CHCl, প্রাইমারি CH3CH2Cl এবং মিথাইল হ্যালাইড CH3C। যত আমরা এদিকে যাব ততই SN2 বিক্রিয়ার হার বাড়ে আর বৃদ্ধি পায়। যত এদিক থেকে এদিকে আসবো তত SN1 বিক্রিয়ার হার বৃদ্ধি, SN1 বিক্রিয়ার হার। কারণ অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়লে কি হয়, যেমন এই যে টার বিউটাইল ক্লোরাইড, সি তিনটে তো মিথাইল, CH3 এই মিথাইল গ্রুপগুলো আকারে বড় হওয়ার জন্য এখানে যে OH মাইনাস এখানে ঢুকতে পারে না। কেন না, ডিউ টু স্টেরিক হিন্ডেন্স, এখানে স্টেরিক হিন্ডেন্স ঘটে, অর্থাৎ যত মিথাইল গ্রুপের সংখ্যা বাড়বে তত স্টেরিক হিন্ডেন্স বৃদ্ধি পায়। স্টেরিক হিন্ডেন্স মানে স্থানাভাব জনিত প্রভাব, আকারে বড় হওয়ার জন্য এদের মধ্যে বিকর্ষণ ঘটে, তাই SN2 বিক্রিয়া সহজে ঘটে। এই জন্য টারসিয়ারি অ্যালকিল হ্যালাইডগুলো SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে। নাম্বার 2, নেচার অফ সলভেন্ট। 1 নম্বর হলো নাম্বার 2, নেচার অফ সলভেন্ট, দ্রাবকের প্রকৃতি, নেচার অফ সলভেন্ট। দেখা যায় যেগুলো পোলার প্রোটিক সলভেন্ট মানে যে সমস্ত দ্রাবক H+ আয়ন দেয় বা H+ আয়ন আছে তাদের ক্ষেত্রে SN1 বিক্রিয়া উপযুক্ত, এবং যেগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে পোলার প্রোটিক সলভেন্ট, SN1 বিক্রিয়ার জন্য উপযুক্ত। SN1 বিক্রিয়া ঘটে যেমন CH3OH, H2O etc. ইথানল C2H5OH etc. এগুলোতে SN1 বিক্রিয়া ঘটে। আর যেগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট SN2 বিক্রিয়ার জন্য উপযুক্ত।
যেমন ডিএমএফ, ডিএমএসও, ডিএমএফ ডাইমিথাইল ফরমামাইড, ডিএমএসও ডাইমিথাইল সালফোক্সাইড, অ্যাসিটোন এটসেট্রা, CH3CO, CH3 এটসেট্রা, এগুলোর জন্য SN2 বিক্রিয়া উপযুক্ত। এবার আসছে কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভিটি অফ নিউক্লিওফাইল। কনসেন্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভিটি অফ নিউক্লিওফাইল। Number 3, concentration and activity of nucleus. এখন দেখা যায় যে SN1 বিক্রিয়া নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর বা প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু SN2 বিক্রিয়াটি SN1 এটা নির্ভর করে না, SN1 বিক্রিয়া এদের উপর নির্ভর করে না, কিন্তু SN2 বিক্রিয়া নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এবং সক্রিয়তা দুটোর উপরেই নির্ভর করে। এবং যে সমস্ত নিউক্লিওফাইলের আক্রমণকারী পরমাণুগুলো শক্তিশালী ক্ষারক, তাদের ক্ষেত্রে যেমন এই যে CH3 সক্রিয়তার ক্রম CH3O-, OH-, অ্যাসিডেট আয়ন CH3COO-, এটসেট্রা। এদের ক্ষেত্রে SN2 বিক্রিয়ায় এই যেগুলো হচ্ছে শক্তিশালী ক্ষারক, তাদের ক্ষেত্রে SN2 বিক্রিয়ার ক্রম এরকম হয়ে যায়। এবং আবার যে যখন আক্রমণকারী পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম এবং এটি সহজেই ধ্রুবায়িত হতে পারে, আকারে বড়, সেগুলোর ক্ষেত্রে অধিক শক্তিশালী নিউক্লিওফাইলগুলোর ক্রম CH3-, OH, CH3-, CH3-, NH2-, OH-, OH-, I-, Br-, Cl-। ওকে, এগুলো হচ্ছে নিউক্লিওফাইলগুলোর সক্রিয়তার ক্রম। তাহলে কনসেন্ট্রেশন এন্ড অ্যাক্টিভিটি অফ নিউক্লিওফাইল, এরপর আছে লিভিং গ্রুপের প্রকৃতি, নেচার অফ লিভিং গ্রুপ। নাম্বার 4, নেচার অফ লিভিং গ্রুপ। লিভিং গ্রুপের উপর SN1 এবং SN2 উভয় বিক্রিয়ায় কিন্তু নির্ভর করে। এক্ষেত্রে তীব্র অ্যাসিড থেকে যে অ্যানায়নগুলো নিউক্লিওফাইলগুলো উৎপন্ন হয়, অর্থাৎ যেগুলো দুর্বল ক্ষারক, তারা কিন্তু লিভিং গ্রুপ হিসাবে উৎকৃষ্ট, এবং অ্যানায়নগুলোর লিভিং গ্রুপ হিসাবে সামর্থ্যের ক্রম এই যে H2N-, CH3O-, OH-, NH2-, CH3OH, OH-, তারপরে PHO-, NH3 গুলো দরকার, NH3Cl-, NH3M-, Cl-, Br-, I-। এগুলো হচ্ছে লিভিং গ্রুপের সক্রিয়তার ক্রম। আচ্ছা, এখন আসছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, তাহলে আমাদের এই ফ্যাক্টরস গুলো হলো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। মানে যে সমস্ত নিউক্লিওফাইলের দুটো নিউক্লিওফিলিক
কেন্দ্র আছে, যে সমস্ত নিউক্লিওফাইলের দুটো নিউক্লিওফিলিক কেন্দ্র তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, যেমন CN- এবং NO2-। যে সমস্ত নিউক্লিওফাইলের দুটি নিউক্লিওফিলিক সেন্টার, নিউক্লিওফিলিক সেন্টার অর্থাৎ দুদিক থেকে সাবস্ট্রেটের সাথে যুক্ত হতে পারে, যেমন CN- C ত্রিবন্ধন N, CN-, এক্ষেত্রে এর রেজোনেন্স করলে C≡N-, এক্ষেত্রে কার্বনের 4টি ইলেকট্রন, নাইট্রোজেন 3টে দিল, কার্বন 4টি দুটো থাকলো, এর একটা লোন পেয়ার থাকছে। তাহলে এক্ষেত্রে কার্বন এবং নাইট্রোজেন উভয়ই হচ্ছে নিউক্লিওফাইল, কার্বন এবং নাইট্রোজেন উভয়ই হচ্ছে নিউক্লিওফাইল। C এবং এখানে N হচ্ছে এই যে দুটি নিউক্লিওফিলিক সেন্টার, কার্বন এবং নাইট্রোজেন। তাহলে দুটি নিউক্লিওফিলিক সেন্টার C এবং N, সায়ানাইড আয়ন এবং নাইট্রাইট আয়ন ON ডবল বন্ড O, অক্সিজেন দুটো ইলেকট্রন দিলে এখানে ডবল বন্ড। আচ্ছা, NO2- মানে এখানে 3টে লোন পেয়ার থাকবে, এই যে 3টে লোন পেয়ার, এর হচ্ছে দুটো O ডবল বন্ড N সিঙ্গেল বন্ড O-। এটা জাস্ট উঠে যাচ্ছে আর কিছু না। তাহলে এখানে N এবং O উভয়ই হচ্ছে নিউক্লিওফাইল, N এবং O এই দুটো নিউক্লিওফিলিক সেন্টার, তাই এদেরকে বলা হচ্ছে সায়ানাইড আয়ন এবং নাইট্রাইট, CN-, NO2-, এগুলো হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এখন আসছে এর হ্যালো অ্যালকেনের এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণগুলো। প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, ওই সাবস্ট্রেট হিসাবে আমরা নিচ্ছি ইথাইল ব্রোমাইড CH3CH2Br। বিভিন্ন নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেমন এখানে অ্যাকোয়াস KOH, যেটার মেকানিজম দেখালাম আমরা, অর ময়েস্ট সিলভার অক্সাইড। এখানে তাহলে নিউক্লিওফাইল কি এই বিক্রিয়ায় OH-, তাহলে আমাদের প্রোডাক্টটা হবে CH3CH2OH ইথানল। এখানে নিউক্লিওফাইল গুলো আমি লিখছি সাইডে, বিক্রিয়াগুলো নিউক্লিওফাইল, এই বিক্রিয়ার নিউক্লিওফাইল OH-, এখানে যদি অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, সোডিয়াম, ধরা যাক সোডিয়াম ইথোক্সাইড C2H5ON, সোডিয়াম ইথোক্সাইড, অ্যালকোহল হিট, তাহলে এখানে নিউক্লিওফাইল হচ্ছে C2H5O-, ইথোক্সাইড আয়ন, প্রোডাক্টটা হবে CH3CH2, এই বিআর এর জায়গায় ঢুকে যাবে, তাহলে OC2H5, এটা কি ডাইইথাইল ইথার। এখানে যদি আমরা KCN ইথানল C2H5OH, তাহলে কি এখানে নিউক্লিওফাইল CN-, এই যে উৎপন্ন হবে CH3CH2CN, ইথাইল সায়ানাইড, এর নিউক্লিওফাইল CN-। ওকে,
এর এটা একটা CN মাইনাস, একটু আগেই বললাম অ্যামিডের নিউক্লিওফাইল, তাহলে এখানে নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে C। যদি এতে সিলভার সায়ানাইড দিই AgCN, H2O ইথানল হিট, H2O ইথানল হিট, তাহলে উৎপন্ন হবে CH3CH2NC। এখানে ইলেকট্রোফাইল NC মাইনাস, ওকে NC মাইনাস। এখানে হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে N। এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল। KNO2 পটাশিয়াম নাইট্রাইড, যদি দিই সিলভার নাইট্রাইড AgNO2 H2O ইথানল হিট, তাহলে এখানে উৎপন্ন হবে CH3CH2NO, নাইট্রোইথেন, তাহলে এখানে NO2 মাইনাস, নিউক্লিওফিলিক সেন্টার হলো N। এখানে উৎপন্ন হবে CH3CH2ONO, ইথাইল নাইট্রাইট, নিউক্লিওফাইল NO2 মাইনাস, তার নিউক্লিওফিলিক সেন্টার হচ্ছে O। একে যদি সোডিয়াম হাইড্রোসালফাইড NaSH দিই, NaSH সোডিয়াম হাইড্রোসালফাইড, ইথানল, ইথানল জল আর হিট, তাহলে উৎপন্ন হবে CH3CH2SH, ইলেকট্রোফাইল SH মাইনাস, থায়োইথানল, এর নাম হচ্ছে থায়োইথানল। যদি কার্বক্সিলেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে চাই, ধরা যাক এখানে যদি দিই সিলভার অ্যাসিটেট CH3COOAg, এর ইলেকট্রোফাইল হচ্ছে CH3COO মাইনাস, অ্যাসিটেট আয়ন, তাহলে উৎপন্ন হবে আমাদের CH3CH2, এই যে বিআর এর জায়গায় ঢুকবে OOCCH, অর্থাৎ উৎপন্ন হবে এস্টার CH3COOCH। এটাকে এইভাবে লিখলে হয় CH3COOCH, মিথাইল প্রোপানয়েট, মিথাইল প্রোপানয়েট। যদি এখানে দিয়ে দিই আমরা সোডিয়াম অ্যাসিটেরাইট CH ত্রিবন্ধন C, সোডিয়াম অ্যাসিটেরাইট, তাহলে এর নিউক্লিওফাইল হলো CH ত্রিবন্ধন C মাইনাস, তাহলে C মাইনাস এখানে যুক্ত হলে CH3CH2 C ত্রিবন্ধন CH, এটার নাম হচ্ছে বিউট 1 আইন, ওকে বিউট 1 আইন। এই অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন তৈরির জন্য এই বিক্রিয়াটি উপযুক্ত। এখন হ্যালো অ্যালকেনের প্রস্তুতিতে আমরা যে হ্যালোজেনের বিনিময়, এক্সচেঞ্জ অফ হ্যালোজেন, ওখানে দুটো বিক্রিয়া পড়েছিলাম, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন অ্যান্ড শোয়ার্টজ রিঅ্যাকশন। তাই এখানে এই বিক্রিয়াগুলো আর করছি না। হাইড্রোজেন দ্বারা যদি প্রতিস্থাপন ঘটাতে হয়, তাহলে এখানে দিতে হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারণ ঘটালে এখানে উৎপন্ন হবে ইথেন CH3CH, এখানে নিউক্লিওফাইল হলো হাইড্রাইড আয়ন H মাইনাস। আচ্ছা, ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া যদি করি, রিয়েজেন্ট হচ্ছে সোডিয়াম আয়োডাইড অ্যাসিড, তাহলে এখানে কি হবে না CH3CH2 আয়ন, ইথাইল, এক্সচেঞ্জ অফ হ্যালোজেন, এখানে নিউক্লিওফাইল হলো I-। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। প্রায় সমস্ত নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলো হ্যালো অ্যালকেনের হলো। এখন আসছে এই যে অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের বিক্রিয়াটা
এটা নাম আছে হফম্যান অ্যামোনোলিসিস, সেজন্য এটাকে আমরা এই ছকে না করে আলাদা করছি হফম্যান অ্যামোনোলিসিস। তাহলে এগুলো শুধু এই মেজর প্রোডাক্টগুলো আমাদের, এইগুলো হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্ট্রেট, প্রথমেই বলে দিয়েছি এগুলো হচ্ছে, এগুলো কি সব রিএজেন্ট, আর এগুলো হচ্ছে মেজর প্রোডাক্ট। ওকে, মেজর প্রোডাক্ট। আর এগুলো সব নিউক্লিওফাইল, উপরেই আমাদের লেখা আছে এগুলো সব হচ্ছে নিউক্লিওফাইল। এবং এই বিক্রিয়াগুলোতে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি খুব দ্রুত। প্রথম বিক্রিয়ায় বিআর এই যে OH মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, সেকেন্ড রিঅ্যাকশনে ও C2H5 ইথোক্সাইড আয়ন দ্বারা এখানে ইথার তৈরি হচ্ছে, এখানে অ্যালকোহল, এখানে আছে সায়ানাইড KCN দ্বারা CN মাইনাস দ্বারা রিপ্লেস হচ্ছে, AgCN এর NC দ্বারা ইথাইল আইসোসায়ানাইড, KNO2 দিলে নাইট্রোইথেন, Br মাইনাস NO2 মাইনাস দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, AgNO2 দিলে ONO দ্বারা রিপ্লেস হচ্ছে। এই বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোসালফাইড NaSH এখানে SH দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, এখানে Br মাইনাস রিপ্লেস হচ্ছে COOCH3 দ্বারা, এখানে রিপ্লেস হচ্ছে C ত্রিবন্ধন CH দ্বারা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে যেহেতু H মাইনাস নিউক্লিওফাইল, এখানে Br মাইনাস H দ্বারা রিপ্লেস হচ্ছে, এখানে I মাইনাস দ্বারা রিপ্লেস হচ্ছে। তাহলে এগুলো সব হচ্ছে মেজর প্রোডাক্ট, এগুলো রিএজেন্ট, আর এটি হচ্ছে সাবস্ট্রেট। ওকে, এখন আমরা করব হফম্যান অ্যামোনোলিসিস। হফম্যান অ্যামোনোলিসিস, আমরা এই বিক্রিয়াগুলোতে শুধুমাত্র সাবস্ট্রেটকে ধরেছি ইথাইল ব্রোমাইড, তাহলে ইথাইল ব্রোমাইডের ক্ষেত্রেই আমরা করব। ইথাইল ব্রোমাইডকে সাবস্ট্রেট ধরে সমস্ত বিক্রিয়াগুলো আমরা করব। হফম্যান অ্যামোনোলিসিস, হফম্যান অ্যামোনোলিসিস। এই হ্যালো অ্যালকেনগুলোকে কোনো সিল করা টিউবে অ্যামোনিয়া সহ যদি 373 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং তার প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারসিয়ারি অ্যামিন এবং কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণের একটি মিশ্রণ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে বলা হচ্ছে হফম্যান অ্যামোনোলিসিস বিক্রিয়া। অর্থাৎ এই যে ইথাইল ব্রোমাইড CH3CH2Br, রিএজেন্ট হলো NH3, একে যদি হিট করা হয় কত 373 কে এই উষ্ণতায়, এটা তো মনে রাখবে 373 কেলভিন 373 কে, আর হচ্ছে একটি বদ্ধ নল সিল করা টিউব, সিল্ড টিউব। তাহলে এখানে এই যে Br NH3 এর সঙ্গে বিক্রিয়া করে Br NH2 দ্বারা প্রতিস্থাপিত হবে, CH3 CH2 NH2। এটা কি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, ইথাইল অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন, ইথাইল অ্যামিন, প্রাইমারি অ্যামিন। ওকে, এখন এই বিক্রিয়াটা কন্টিনিউ চলতে থাকবে। আবার যদি ইথাইল ব্রোমাইড CH3CH2Br ঠিক একইভাবে শর্তে হিট করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে ডাইইথাইল অ্যামিন CH3CH2NH, ডাইইথাইল অ্যামিন। এটি হচ্ছে সেকেন্ডারি অ্যামিন CH3CH2Br, উৎপন্ন হবে টারসিয়ারি অ্যামিন CH3CH2O3N, ট্রাইইথাইল অ্যামিন। ট্রাইইথাইল অ্যামিন মানে টারসিয়ারি অ্যামিন। এবং লাস্ট স্টেপে
এর সঙ্গে যদি আবার ইথাইল ব্রোমাইড আমরা দিই তাহলে হয়ে যাবে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ CH3CH2Br মানে CH3CH2 NBr। এটা যুক্ত যৌগ হয়ে যাচ্ছে, এর নাম হচ্ছে টেট্রাইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। টেট্রাইথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, অ্যামোনিয়াম ব্রোমাইড। তাহলে আজকে আমাদের ডেসক্রিপশনে যা ছিল সবগুলো মানে কি কি হলো, এই যে physical properties of haloalkane, secondly reactions of haloalkanes, এর 5 রকমের বিক্রিয়া থাকলেও আজকে আমরা শুধু একটা বিক্রিয়া করলাম, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, তার SN1 SN2 ডিটেইলসে করলাম। পরের ক্লাসে আমরা এবং এক্সাম্পল সহ পরের ক্লাসে আমরা আসবো স্টিরিওকেমিস্ট্রি অফ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন। ওকে।